This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, আর ঠিক 2 সপ্তাহ পরে রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। যে সামিটে সরকারি ক্যাচলাইন যে সামিটের বেঙ্গল মিনস বিজনেস। ফেব্রুয়ারির সেই সম্মেলনের ঠিক আগে বঙ্গবাসীকে নতুন বিজনেসের আইডিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী বললেন, একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও ইনকাম খারাপ হয় না, চাকরি থেকেও নাকি বেশি টাকা পাওয়া যায়। এর আগেও চপ থেকে চা বিক্রির হরেক আইডিয়া রাজ্যবাসীকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতন এবারও শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। চা বাগান থেকে চায়ের দোকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের প্রিয়। জেলা সফরে গিয়ে সুযোগ পেলেই চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। দীঘা যাওয়ার পথে 2019 সালে কিংবা 21 সালে নন্দীগ্রামে চা বানিয়ে কাপে ঢেলে দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ঝাড়গ্রামে চপ ভেজে হাতে হাতে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বারবার ঘুরে ফিরে এসেছে চা চপ। 2022 সেপ্টেম্বরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনি 1000 টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মঙ্গলবার মালদার সভা থেকেও প্রায় একই কথা বললেন মুখ্যমন্ত্রী। চিন্তা করার হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। মুখ্যমন্ত্রী চপের হয়ে সওয়াল করার পর তা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা পর্যন্ত হয়েছে। মাস্টার্সের পর চাকরি না পেয়ে যাদবপুরে চপ শিল্প নামে দোকানও খুলে ফেলেছিলেন এক যুবক। ইদানিং বারবার চায়ের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। চাকরির চেয়ে চায়ে কি সত্যি বেশি ইনকাম হতে পারে? উত্তর খুঁজতে টিভি9 বাংলা সরাসরি পৌঁছে গিয়েছিল চায়ের দোকানে, কলকাতায়, জেলাতেও। এটা কোনোদিনই সম্ভব নয়। চায়ের দোকান সারাদিন চায়ের দোকান করে নিজের রোজি রোজগার চালানোই দায় হয়ে গেছে। ছেলে পড়ে লেখাপড়া শেখানো। 1000টা চায়ের দোকান করলে কোনো একটা হয়তো ক্লিক করে গেল, কিন্তু 1000 জনের মধ্যে 999 জন কিন্তু সেটা সম্ভব নয়। চায়ের দোকান করে কতটুকু আর লাভ হয়? জিনিসের যা দাম, আর সরকারি চাকরি তাদের বেতন বেশি, চায়ের দোকানে তো সেই রকম ইয়ে হয় না। এখন তো বহু চায়ের দোকান হয়ে গেছে, কি রোজগার হবে চায়ের দোকানে? আমাদের দোকান খুললে ইনকাম, না খুললে ইনকাম নাই। রোজ কুকো খুঁড়ি, জল বার করি, খাই। যেদিনকে বসে যাবো সেদিনকে কোনো রোজগার নেই। মানে আমি যেদিন বসবো সেদিন আমার মানে কিছু রোজগার হবে, যেদিন বসবো না সেদিন কিছুই রোজগার হবে না। কানি আর চায়ের তো খুব একটা ইনকাম নেই। এইটা তো কি বলবো, আর কিছু বলার নেই। এদের সঙ্গে চায়ের দোকানের ইনকামের কোনো তুলনা করাই উচিত না। এই কম্পিটিশন মার্কেট, এক হাত অন্তর অন্তর চায়ের দোকান, ক কাপ চা বিক্রি হয় সারাদিনে। মুখ্যমন্ত্রীর কথার বিশ্লেষণও নিজেদের মতো করে নিচ্ছে আম জনতা। জিনিসের একটা লেভেল আছে, তো স্ট্যাটাস আছে।
লেখাপড়াটা শিখেছে কিসের জন্যে? এই চায়ের দোকান করার জন্য, চপের দোকান করার জন্য? তা তো নয়। ওনার কথাকে আপনারা ধর্তব্যের মধ্যে রাখবেন না, উনি ওইটা প্রচারের জন্য রেডি করেন, উনি জেনে শুনেই করেন। এমনি বেকার আসতে, বেকারের সমস্যা, চাকরি বাকরি করা উচিত, চাকরি বাকরির দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত, যে এত বেকার ঘুরে বুলছে রাস্তাতে। তো সরকারি চাকরি নেইও, ঠিক আছে। আর চায়ের দোকান তো বেটার, ভালো। শুধু চায়ের দোকান কেন, উনি তো বলেছেন চপ ভাজলেও নাকি অনেক টাকা ইনকাম। খুব খারাপ লাগে যে মানুষকে নিয়ে কীভাবে উনি পরিহাস করতে পারেন। চায় পে চর্চা সহসা থামবে কি? শুভত, শিরক, আশিক ও কৌস্তভের রিপোর্ট, TV9 বাংলা। চায়ের দোকানি থেকে চা ক্রেতাদের কথা তো শুনলেন, বাঁকুড়া আর হুগলির ছবি দেখালাম, কলকাতার প্রতিক্রিয়াও শোনাবো, কিন্তু তার আগে রাজনৈতিক প্রতিক্রিয়ায় কান পাতবো। মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনে কি বলছে বিরোধীরা। বিক্রি করাকে আমরা কোনো খারাপ কাজ বলে মনে করি না, অন্ততপক্ষে তৃণমূল নেতাদের মতো করে ওই লোকের থেকে হাত পেতে ঘুষ খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চা বিক্রি করা, বিস্কুট বিক্রি করা অনেক ভালো, এটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবন। কিন্তু প্রশ্ন একটাই, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যেখানে জানেন চা বিক্রি করলে এত লাভ, তো আপনার আদরের ভাইপোকে এরকম চা বিস্কুট বিক্রি করতে না পাঠিয়ে সরকারি চাকরি বিক্রি করতে পাঠালেন কেন? গরু, বালি আর কয়লা বিক্রি করতে পাঠালেন কেন? হ্যাঁ, চাকরি চুরি করে বড় স্কুল মাস্টার হওয়ার থেকে নিশ্চয়ই চায়ের দোকান করাটা অনেক সম্মানের কাজ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা পেয়ে যদি তাকে চায়ের দোকান খুলতে মুখ্যমন্ত্রী নিদান দেন, সেটা কি একটা শিক্ষিতের সঙ্গে তঞ্চকতা নয়? একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনেতে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন, 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে, ডিএ তো বাড়বে না, দিতে পারবেন না এই সরকার, সেসব হিসাব করেই বলেছে। ওইদিকে দিল্লিতে এক চাবালা বসা আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। মালদায় তৃণমূল নেতা খুনে কড়া বার্তা, মাফিয়ারাজ বরদাস্ত নয়। মঙ্গলবার মালদায় প্রশাসনিক সভা থেকে আবার মনে করে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজন হারিয়েছেন নিহত দুলাল সরকারের স্ত্রীকে পাশে বসিয়ে আক্ষেপ মুখ্যমন্ত্রীর। স্বামীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দিলেন চৈতালির উপর। আচ্ছা, এবার কি কোনো পদ পাবেন নিহত স্ত্রী? মালদায় তৃণমূলের অন্দরে যে ডামাডোল চলছে তা নিয়ে সোমবারই নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খ্যাত বীরভূম জেলাতেও একসময় সংঘর্ষ, রক্তপাত হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে দলের লাগাম নিজের হাতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদা জেলা রাজনীতিতেও নজর তৃণমূল নেত্রীর। নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। সোমবার মালদায় পৌঁছে নিহত দুলাল সরকারের বাড়ি যান মুখ্যমন্ত্রী। চৈতালির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। মঙ্গলবারের সভা থেকে দুলালের অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব চৈতালিকে দেন মুখ্যমন্ত্রী। বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামে পরিচিত, নিজে একজন স্বজনকে হারিয়েছি, তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। সরকারি অনুষ্ঠান হলো, সেই বক্তব্য শেষ করে তিনি মঞ্চের পেছনে গিয়ে নির্দিষ্টভাবে চৈতালি সরকার এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আলাদা করে কথা বলেন। পরে সেখানে কিন্তু উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি পর্যন্ত। ফলে এখন যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক মহল থেকে যেটা শোনা যাচ্ছে, এমনকি তৃণমূলের অন্দর থেকেও এই কথাগুলো শোনা যাচ্ছে, তাহলে কি পুরো সবার মধ্যে কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে? তাহলে কি এবার পুরসভায় কোনো পদ পেতে চলেছেন চৈতালি? সাথে আমার কাছে আমার পৌঁছেছেন এবং আমাকে যে সান্ত্বনা দিয়েছেন এবং আমাকে যে ভরসা দিয়েছেন, সেটাই আমার কাছে সবথেকে বড়, এবং আমার সেটাই বড় পাওনা। তার স্নেহ, তার আশীর্বাদ, তার ভালোবাসা, সেটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঠাঁই নেই মাফিয়াদের, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ বিরোধীদের। পার্টিকে দিয়ে কি হবে? পার্টি তো মাফিয়া রাজদের পার্টি এখন।
দিদি সব জানে কারা মেরেছে না মেরেছে, এতদিন পর দিদির মনে হয়েছে। তার দলের লোকরা করেছে, সবাই জানে এটা। তার দলের নেতা বলছে যে আমি না, আমার থেকে বড় মাথা আছে। আমি বলছি সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। মালদার যে জমির লুট চলছে, ফ্ল্যাটের লুট চলছে, কিষান, বাবলা, নন্দু, এগুলো বন্ধ করান। সব এক একটা নেতা তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এক একজন কতগুলো ফ্ল্যাটের মালিক, তার নামে বেনামে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জোর জল্পনা শুরু মালদা তৃণমূলের অন্দরে। তাহলে কি ইংরেজবাজার পুরসভায় কোনো রদবদল আসতে চলেছে? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব মেদিনীপুরে অখিলগিরির হাতেই রাশ, মন্ত্রিত্ব ফিরে পেতে পারেন অখিল। পূর্ব মেদিনীপুরে এখন এটাই জল্পনা। সূত্রের খবর, অখিল মন্ত্রিত্ব ফিরে পেলে সংগঠনে একাধিক রদবদলের সম্ভাবনা, দলে বিশেষ গুরুত্ব পেতে পারেন তৃণমূলের আদি নেতারাই মনে করছে রাজনৈতিক মহল। 2026-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু গড়ে তৃণমূলের রাশ কি যেতে চলেছে অখিলগিরির হাতে? সংগঠনে গুরুত্ব বাড়ার পাশাপাশি কি মন্ত্রিত্বও ফিরে পেতে পারেন অখিল? পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে তুঙ্গে চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যে দায়িত্ব দেবেন তিনি সে দায়িত্ব পালন করবেন। আর অখিলদা যেহেতু দীর্ঘদিনের পুরনো নেতৃত্ব, তিনি হলে নিশ্চিতভাবে দলের সংগঠন বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। সম্প্রতি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছিল তৃণমূলের অন্দরে। রামনগরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিলগিরির সঙ্গে পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের লড়াই প্রকাশ্যে চলে এসেছিল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেওয়ার পরেই প্যানেল প্রত্যাহার করে নেয় উত্তম বারিকের গোষ্ঠী। এরপর থেকেই তৃণমূলের অন্দরে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত বিধায়ক উত্তম বারিকের গোষ্ঠী কোণঠাসা বলে সূত্রের খবর। অখিলগিরি পুরনো, অখিলগিরি বর্ষিয়ান, অখিলগিরি আমাদের নেতৃত্ব সকলেই শ্রদ্ধা করেন, অতএব তিনি থাকলে সকলেই মেনে নিয়ে চলবেন, এখানে কিছু নেই। আর আমরা নিশ্চিতভাবে একটু বাড়তি উৎসাহিত হব, যেহেতু দীর্ঘদিনের মানুষ তিনি, সকলকে নিয়ে চলবেন, আমরা সঙ্গে সহযোগী হিসাবে নিশ্চিত হবে। পর্যবেক্ষকরা মনে করছেন সমবায় ব্যাংকের নির্বাচনে যেভাবে প্রাধান্য পেয়েছেন অখিলগিরি, তাতে দলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ওল্ড ইজ গোল্ড। সমবায় নির্বাচনে জয়ের কারিগর ফের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও মনে করা হচ্ছে। সারা রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে, দলবাজিতে ভরে গেছে, গোষ্ঠীবাজিতে ভরে গেছে। সেই দলের কে কখন মন্ত্রী হলো আর কে কখন বাদ গেল, এটা আমাদের কাছে বড় নয়। আমাদের কাছে বড় হচ্ছে যে মন্ত্রী হোক, নেতা হোক, যাই হোক, উন্নয়নটা কি হচ্ছে। দলের মধ্যে আদি নব্য বলে কিছু নেই, সকলেই আমরা তৃণমূল কংগ্রেস করি, সকলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর নতুন প্রজন্মের আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কখনো রাজ্যপাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য, কখনো মহিলা বন আধিকারিককে হুমকি, কখনো বোমা চার্জের হুঁশিয়ারি। সময় সময় বিতর্কে জড়িয়েছেন অখিলগিরি, এমনকি বেফাস মন্তব্যের জেরে খুইয়েছিলেন মন্ত্রিত্ব। কিন্তু অধিকারী পরিবারের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরে বিজেপির বাড়বাড়ন্তের মধ্যে অখিলের গুরুত্ব বৃদ্ধি জল্পনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। অধিকারীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই কি পোড় খাওয়া রাজনীতিকের ওপরেই ভরসা রাখবে তৃণমূল, নাকি তৃণমূলে আদি নব্যের লড়াইয়ে এক কদম এগিয়ে রইলেন মমতা অনুগামী অখিল? সৌরভ গুহ ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সরকারি ত্রাণের কম্বল শাসক দলের অনুষ্ঠান মঞ্চ থেকে বিতরণ করার অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। কিভাবে সরকারি কম্বল দলীয় কর্মসূচিতে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে জেলা শাসকের কাছে লিখিত আবেদন যুব কংগ্রেসের। প্রয়োজনে RTI করা হবে বলে জানিয়েছেন জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মৌলিক। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। এগুলি সবই রিলিফ মেটেরিয়াল, যেগুলি ব্লক অফিসে থাকে বা বিভিন্ন ডিজাস্টারে বা এই ধরনের শীতকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার কথা, এবং এগুলি একেবারে করদাতার অর্থে কেনা। সরকারি কম্বল নিজেদের দলীয় মঞ্চে বিতরণ করবেন, এটা কখনো হতে পারে না। প্রায় 1000 কম্বল বিতরণ হয়েছে বলে ওনারা বলেছেন। সেই 1000 কম্বলের মধ্যে মানে যা অভিযোগ যে সম্পূর্ণ কম্বলই জলপাইগুড়ি সদর ব্লকের কম্বল হিসাবে আনা। এই কম্বল বিতরণ যদি কেউ বলছে যে এটা সরকারি কম্বল,
তো এটা পুরোপুরি ভুল, এটা পুরোপুরি ভুয়ো। গত শুক্রবার 19 তারিখে আমাদের অরবিন্দ অঞ্চলে সকল পঞ্চায়েতদেরকে মনে হয় কম্বল দিয়েছে মাননীয় বিডিও সাহেব, আমাদের এখানকার প্রধানের মাধ্যমে কম্বল দিয়েছে। ওই পঞ্চায়েতের দেওয়া কম্বলটাকে আমাদের আইএনটিটিউসির ব্যাগের মধ্যে লাগিয়ে ওটাকে কিছু কিছু ভিডিও কিছু কিছু ফটো করে সোশ্যাল মিডিয়া করছে। এগুলো খুব দুঃখের বিষয়। সাদা শার্ট, সঙ্গে ব্লু ডেনিম, চোখে সানগ্লাস, এক হাতে প্লাস্টার করা, অস্ত্রোপচারের 5 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে ঠিক এইভাবেই বাড়ি ফিরলেন সাইফ আলী খান। সূত্রের খবর, আপাতত কয়েকটা দিন তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অভিনেতার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বাড়িতেই রক্তাক্ত, লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার 5 দিন পর মঙ্গলবার। গত 16 জানুয়ারি ভোরে নিজের বাড়িতেই আক্রান্ত হন ছোটে নবাব। এলোপাথারি কোপে ক্ষতবিক্ষত হন অভিনেতা। অটোয় করে কোনো মতে লীলাবতী হাসপাতালে পৌঁছন সাইফ। অস্ত্রোপচার হয়। মেরুদণ্ডের কাছে গেঁথে থাকা ছুরির ভাঙা অংশ বের করেন চিকিৎসকরা। লাগাতার পর্যবেক্ষণের পর গত সোমবার চিকিৎসকরা জানান সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার ছুটি পাবেন অভিনেতা। এদিন সকালেই মা শর্মিলা থেকে স্ত্রী কারিনা, মেয়ে সারা হাসপাতালে পৌঁছে যান। সূত্রের খবর, চিকিৎসকরা আগামী 2 থেকে 3 দিন অভিনেতাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। 1 সপ্তাহ বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ, কারণ এখনও অভিনেতার জখম পুরোপুরি শুকোয়নি বলেই খবর। একই সঙ্গে জানা গিয়েছে হাসপাতাল থেকে বেরিয়ে আপাতত অন্য একটি আবাসনে সাইফ আলী খানের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঢুকে দুষ্কৃতী হামলা করেছে, তাই অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হচ্ছে না। সেই মতো সাইফের বাড়িতে বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলেও খবর। 16 জানুয়ারির হামলার ঘটনায় বাংলাদেশি শরীফুল ইসলাম শাহজাদকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রায় 7 মাস আগে মেঘালয়ের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে শরীফুল এদেশে ঢুকে পড়ে। চুরির উদ্দেশ্যে হামলা নাকি পেছনে অন্য কোনো ষড়যন্ত্র, এখন সেটাই জানতে চাইছে মুম্বাই পুলিশ। এই মুহূর্তে প্রশ্ন, শরীফুল কি একা নাকি তার নেপথ্যে আরও কয়েকজন রয়েছে? পশ্চিমবঙ্গের মাটিতে সে কি কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল? এই প্রত্যেকটা প্রশ্ন জানতেই এবারে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে মুম্বাই পুলিশ যোগাযোগ করেছে। একই সঙ্গে বাংলাদেশের মাটি থেকে কোনো অপরাধ করে কি শরীফুল পালিয়ে এসেছে তা জানতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে বিদেশ মন্ত্রক, এবং বিদেশ মন্ত্রকের রিপোর্টের উপরেই নির্ভর করছে মুম্বাই পুলিশ। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আপনি কি ফোনে 2টো সিম কার্ড ব্যবহার করেন? বাড়তি খরচে ধাক্কা সামলাতে দ্বিতীয় সিমের কানেকশন কি কালে ভদ্র রিচার্জ করেন? তাহলে এই খবর আপনার জন্য। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই এক নয়া নির্দেশিকা দিয়েছে, যেখানে গ্রাহকদের কথা ভেবে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে সর্বোচ্চ 4 মাস মোবাইলের কোনো সিমকে রিচার্জ না করে রাখা যাবে, কিন্তু তারপরও যদি রিচার্জ না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন। ফিচার ফোন হোক কিংবা স্মার্ট, বর্তমানে বেশিরভাগ গ্রাহকই অন্তত 2টি সিম ব্যবহার করেন, কিন্তু দ্বিতীয় সিমটি অনেক ক্ষেত্রেই অবহেলার পাত্র। সেটাকে সময় মতো রিচার্জ করতে ভুলে যান অনেকেই। তাদের জন্যই নয়া নির্দেশিকা জারি করেছে ট্রাই। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সিম রিচার্জ করতে হয়, না হলে ধাপে ধাপে ফোন কলের সুবিধা বন্ধ হয়ে যায়। শেষে সিমের কানেকশন বাতিল করে সংস্থা। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে, তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম বাতিলও হয়ে যাবে। ট্রাইয়ের এই নির্দেশিকার পরে রিচার্জ ছাড়াও কতদিন সিম চালু থাকবে সে ব্যাপারে এক এক রকম সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। যেমন জিও গ্রাহকদের ক্ষেত্রে মেয়াদ পুরনোর পরে 90 দিন সিম চালু থাকবে। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে। 90 দিন পর রিচার্জ করতেই হবে, তা না হলে সেই নম্বর বাতিল হয়ে যাবে। এয়ারটেলের ক্ষেত্রে রিচার্জ ছাড়া 90 দিন পর্যন্ত সিম চালু থাকবে, তারপর আরও 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যেও সিম রিচার্জ না করলে কানেকশন বাতিল। ভোডাফোন আইডিয়া যারা ব্যবহার করেন তাদের রিচার্জ ছাড়া 90 দিন সিম সক্রিয় থাকবে, তারপর ন্যূনতম 49 টাকার রিচার্জ করতে হবে। তবে সবাইকে পিছনে ফেলে এক্ষেত্রে গ্রাহকদের বেশি সময় দিচ্ছে বিএসএনএল। বিএসএনএলের ক্ষেত্রে রিচার্জ ছাড়া 180 দিন পর্যন্ত সিম অ্যাক্টিভ থাকবে।
ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী 90 দিনের মধ্যে সিম রিচার্জ না করলে গ্রাহকের অ্যাকাউন্টে যদি 20 টাকা ব্যালেন্স থাকে তাহলে সেই 20 টাকা কেটে নিয়ে আরও 30 দিন সিম সক্রিয় থাকবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে। ভারতের টেলিকম নিয়ামক সংস্থার এই নির্দেশে স্বাভাবিকভাবেই একাধিক সিম ব্যবহারকারীর সুবিধা হবে। তবে বাড়তি যে সময় দেওয়া হচ্ছে তার মধ্যে রিচার্জ না করলে বিপদও রয়েছে, সেটা গ্রাহকদের মাথায় রাখতে হবে। TV9 বাংলা। এখন সময় ছোট্ট একটা ব্রেকের, কিন্তু আপনি কোথাও যাবেন না। আর খানিকক্ষণের মধ্যেই সকাল 9টায় নিয়ে ফিরছি ফার্স্ট ব্রেক at 9।